আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সেই সাথে সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। গত রাত্রে ডিম নিয়ে এসেছিল, তবে রাত্রে ওগুলো ক্লিন করে রাখা সম্ভব হয়নি। তো আজকে সকালে যেহেতু নাস্তা রেডি করতেছি, তাই ভাবলাম এখন ওই ডিমগুলো ক্লিন করে নেই। তবে এগুলো যে ভিজিয়ে রেখে অনেক সময় পর ক্লিন করা, ওইটা করি নাই। এতে করে খোসার যে ছোট ছোট ছিদ্র দিয়ে পানি ভিতরে চলে যায়, এতে করে ডিমটা দ্রুত নষ্ট হয়ে যায়। ডিমের খোসা ছাড়াতে গেলে যে সাদা অংশটা ওটা চলে আসে, এটার অনেক কারণ থাকতে পারে। যেমন হাঁস বা মুরগি ডিম দেওয়ার পর পরে যদি ডিমটা সিদ্ধ করা হয়, সেই সাথে অল্প সময় ধরে সিদ্ধ করা হয়, বা ডিমটা সিদ্ধ করার পর পরেই সাথে সাথেই যদি খোসাটা ছাড়াতে যায়, দেখা যায় যে ডিমের খোসার সাথে সাদা অংশটা চলে আসে। এগুলো কারণ ছাড়াও, মানে এগুলো যদি কারণ নাও থাকে তারপরেও সমস্যা হয়। এটার কারণ হচ্ছে শীতকালে ডিমের খোসা এমনিতেও খুব একটা ভালোভাবে ছাড়ানো যায় না। এজন্য যদি একটু সিদ্ধর সময় লবণ দেয়া যায়, তাহলে আর এই সমস্যাটা হয় না। তো এইদিকে ওটস রান্না করে নিতেছি। একটু টেলে নিয়েছি, গরম দুধ দিয়ে দিয়েছি, আর মিষ্টির জন্য দুইটা খেজুর টুকরো করে দিয়ে দিয়েছি। আর এটা কুক করতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু গরম দুধ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, ওটা সুন্দর মতো হয়ে যাবে। আর এই দেখেন, এখন ডিমের খোসাটা যে আমি ছাড়িয়ে নিলাম, তো একদম ফ্রেশ ডিমগুলো আছে। আমার সাদা অংশটা একটুও নষ্ট হয় নাই। আসলে রান্না যেমন একদিক দিয়ে আর্ট, সেই সাথে রান্না হচ্ছে সায়েন্স। তো ডিমের খোসা ছাড়ানোর যে ব্যাপারটা, এটা আসলে সায়েন্সের মধ্যেই পড়ে বলা চলে। ঘরে তেমন ফল ছিল না, তো এই শুকনা ফল ছিল, খেজুর, তারপর বাদাম, এগুলো দিয়ে এখন হুমায়রাকে খেতে দিতেছি। কারণ ও রাত্রে খুব একটা খায় নাই, ঘুমিয়ে পড়েছিল, সেজন্য আগেই ওকে খাবারটা দিয়ে দিলাম। রান্না হচ্ছে একটি ভালোবাসার কাজ। আপনি যাদের সাথে এটি ভাগ করেন, তাদের জন্য এটি উপহার। আর আমি যে অনেক রান্না পারি এমনটা না, অনেক রেসিপি এখনো ট্রাই করি নাই, আবার অনেক রেসিপি আমি আসলে জানিই না এরকম। তো আর তাছাড়া আমার সংসার করার যে বয়স খুব বেশি সেটাও না, অল্প সময় ধরে সংসার করতেছি। আসলে আমার অনেক কিছু শেখার বাকি আছে। আমি এখনো শিখছি, প্রতিনিয়ত শিখছি, আরও শিখতে হবে। আসলে শেখার কোনো শুরু নেই এবং শেখার কোনো শেষ নেই, সেই সাথে শেখার কোনো বয়স নেই। আপনার জীবন পরিক্রমায় আমরা আসলে অনেক কিছু শিখি। তো আমার এই শেখার যে জার্নিটা, এখান থেকে কিছু কিছু ক্লিপ ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আমার ভিডিওর আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর কাজগুলো যদি আপনি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখেন এবং এরকম লাইফস্টাইল ভিডিও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। এই যে ছোট্ট ফ্লোরিং করা বেডটা দেখতেছেন, এটা যদিও এখন আমার মেয়ের খেলার জায়গা, তবে আমি যখন হোস্টেলে ছিলাম এই তোষকটা আমি ব্যবহার করতাম। তো ও এখানে খেলাধুলা করে, এলোমেলো করে, তো একটু গুছিয়ে নিলাম। তো ওকে আমি তুলনামূলক কার্টুনটা একটু কম দেই, একটা নির্দিষ্ট সময়ের জন্য দেই। তবে হ্যাঁ, সেটাও আবার টিভিতে দেই, মোবাইলে দেই না। তো মোবাইলে দেখানোর যদি অভ্যাস করতাম, তাহলে দেখা যেত যে অনেক সময় বাইরের যখন গেস্ট চলে আসে, বাইরে মোবাইলটা নিয়ে নেয় গেস্টের কাছ থেকে। আমার মনে হয় যে এটা আদবের একদম পরিপন্থী। তো এই ব্যাপারগুলো আমি একটু খেয়াল রাখি।
এর মধ্যে একদিন বাইরে গিয়েছিলাম, কিছু জিনিসপত্রের দরকার ছিল, যেমন এই একটা রেপিং পেপারের দরকার ছিল, তো ওইটাও নিয়েছি। তো এরকম সাইডে একটা সুন্দর ব্লেড দেয়া আছে, তো এটা দিয়েই সেট করে নিব, তবে ওইটা পরে সেট করে নিব। তো ওইটা আমার কাছে 150 টাকা নিয়েছিল, আর সেই সাথে ওয়ান টাইম যে হ্যান্ড গ্লোভসগুলো আছে ওটার এক প্যাকেট নিয়েছি, 100 পিসের 70 টাকা নিয়েছিল। আর এদিকে মাংসের জন্য স্বাদ মতো লবণ, হলুদ, 3 টুকরো দারচিনি, 4-5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 4-5টা লবঙ্গ, গোলমরিচ, তারপর জিরা এবং মরিচের গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এদিকে পরিমাণ মতো আদা এবং রসুন যে পেস্ট দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, কারণ মাংসে এটা রান্নার পর একদম গলে যাবে। গরুর মাংস এরকম সব কিছু মেখে রান্না করলে আমার কাছে একটু বেশিই মজা লাগে, তো আমি সেজন্য সবসময় এভাবেই বেশিরভাগ সময়টাই রান্না করি। আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি সব মশলা একদম অল্প অল্প পরিমাণে দিয়েছি, কারণ অতিরিক্ত মশলা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। অতিরিক্ত মশলাযুক্ত খাবার যেমন ওজন বাড়ায়, সেই সাথে অ্যাসিডিটির প্রবলেম তো আছেই, আর প্রচুর পিপাসা লাগে। তো অল্প মশলায় খাওয়ার আমাদের অভ্যাস হয়ে গেছে, খুব একটা সমস্যা হয় না। আর এইদিকে ছোট মাছগুলো দেখতেছেন, মনে হচ্ছে না রেডি টু কুক, তাই না? তবে এই মাছগুলো আমি নিজে কেটেছি, এবং এই মাছ কাটতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। সেই সাথে শিং মাছ, ট্যাংরা মাছ, এইগুলোর কাটা আর বিদলে যে কি পরিমাণ যন্ত্রণা, যারা এটার অভিজ্ঞতা আছে তারাই বলতে পারবেন। আচ্ছা, কারো কি এই শিং মাছ বা ট্যাংরা মাছের কাটা বিধছে এরকম অভিজ্ঞতা আছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। আর এই মাছগুলো একটু মানে আগুনের হিট পেলেই একদম শক্ত হয়ে যায়, সেজন্য ভালো করে ভুনা করে নিতেছি। সেই সাথে মাংসটা অল্প অল্প পানি দিয়ে একটু একটু করে ভুনা করে নিতেছি, এতে করে অনেকটা মজা হয়। আর ছোট মাছটা একটু পানি দিয়ে দিলাম, একটু মাখা মাখা করেই রান্না করব জন্য। এই পর্যায়ে এসে বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, এতে করে মাছের তরকারির স্বাদটা আরো বেড়ে যাবে। আর এমনিতেও আমার জিরা শেষ হয়ে গিয়েছিল, তো জিরা নিয়ে এসেছি। আসলে এখন বাজারে সব জিনিসেই আমার মনে হয় যে 2টা করে ভার্সন আছে, তো জিরারও 2 রকম জিরা আছে, একটা হচ্ছে ছোট সাইজের জিরা, একটা বড় সাইজের জিরা। তো আমরা যে মশলাগুলো খাই, বিশেষ করে যে গরম মশলা খাই, তো এইগুলো বেশিরভাগ কিন্তু ইন্ডিয়া থেকে আসে। তো এগুলো যখন বাজারজাত করে বাইরের দেশে, ওরা কি করে, ওদের নিজস্ব যে জিনিস মশলাগুলো আছে এগুলো সিদ্ধ করে তারপরে বাইরে সেল করে, যাতে বাইরের দেশে এগুলো চাষ করতে না পারে। তবে এখন বাংলাদেশে কিন্তু জিরা চাষ হচ্ছে, তো ওই জিরাগুলো একটু তুলনামূলক সাইজ বড়, এবং ঘ্রাণের কথা যদি চিন্তা করি ছোট জিরার চেয়ে একটু ভিন্ন, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো আমি যখন জিরা কিনতে গিয়েছিলাম, জিরা দেখে আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম, তো অল্প পরিমাণেই নিয়েছি। ওটা গুঁড়া করার পর যদি মনে হয় যে হ্যাঁ ভালো, পরে ওই মামার কাছ থেকে আরো জিরা নিব। এর মধ্যে রান্না শেষ হয়ে গেছে, মেয়েকে গোসল করা খাওয়ানো শেষ করেছি, আমিও আমার নিজস্ব কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করেছি। এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। বছরের শেষে সবগুলোতেই মোটামুটি সেল দেয়, তো আড়ংয়েও সেল চলতেছে, সেজন্য এসেছি। আমার এমনিতেও কিছু কেনাকাটা ছিল, ওগুলোও দেখতেছি, সেই সাথে অন্যান্য জিনিসপত্রও দেখতেছি। তো এটা হচ্ছে একটা দেয়ালে হ্যাং করে রাখার শোপিস, 225 টাকার মতো দাম ছিল। আর সেলের ব্যাপারটা যদি বলি, তাহলে এখানে তো বলেছিল যে 24 তারিখ পর্যন্ত সেল চলে। তো এখানে এসে শুনলাম যে যে পণ্যগুলোতে সেল দিয়েছিল ওইগুলো নাকি 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। আর আমার একটা কুশি কাটার একটা বড় দেখে ম্যাট কেনার দরকার ছিল, তো এখানে পেলাম না, সবগুলো ছোট ছোট সাইজের। তো তার মধ্যেও একটা নিয়েছি, ওটা তো শেয়ার করব অবশ্যই। এই যে কাঠের ছোট ছোট হামানদিস্তাগুলো একটা নেয়ার ইচ্ছা ছিল, তবে আমার কাছে ওগুলো দেখে মনে হলো যে কোনো কিছু থেতো করতে গেলে খুব একটা ভালো হবে না, তাই নিলাম না। আর বেতের ট্রে আর এই বাস্কেটগুলো এত সুন্দর, মনে হচ্ছে যে সব কিছুই নিয়ে নেই, তবে দাম তুলনামূলক অনেকটাই বেশি। যেহেতু আমি সিলেট থাকি আর বেতের জিনিসপত্রের দোকান কিন্তু বাইরে অনেক আছে,
তো যদি এই টাইপের জিনিস আমার কেনার প্রয়োজন পড়ে আমি যে বাইরের দোকানগুলো আছে ওখান থেকেই নিব। তো ওই দোকানগুলোতে না আড়ংয়ের থেকে তুলনামূলক একটু দাম কম। আর সিরামিক্সের থালাবাটিগুলো অনেক সুন্দর, সব ইউনিক এবং কালারফুল। আর সিরামিক্সের কিন্তু গ্রেড আছে, ABC এরকম গ্রেড আছে, এগুলো একদম ভালো কোয়ালিটির। আর এখানে যে মাটির থালাবাটিগুলো ছিল এগুলোর কালেকশন তুলনামূলক দেখলাম যে একদম কম, খুব একটা নাই। এখানে কিছু কেনাকাটা করেছি, এরপর আমরা এখান থেকে বের হয়েও গেছি। এরপর ইনফিনিটিতে চলে এসেছি। ইনফিনিটিতেও ছাড় চলতেছিল, তো এখানে হুমায়রার কিছু একটা তেল কেনার দরকার ছিল। তো এই তেলটা আসলে ইনফিনিটিতেই পাওয়া যায়, এর আগে কিনেছিলাম, তবে আজকে এসে দেখলাম যে ওই তেলটা আসে না নাকি এখন। আর এখান থেকে হুমায়রার বাবার জন্য জিনিসপত্র দেখতেছিলাম। আর এই ব্যাগগুলো, এইগুলোর দাম ছিল 4900 টাকা করে। আর এগুলো যে কেপ টাইপের শল যেগুলো, এগুলোও সুন্দর, প্রত্যেকটাই ইউনিক, এক একটার থেকে এক একটার কালার এত সুন্দর। তো আমি একটা আগেই কিনেছিলাম, তো এখন দেখলাম যে সবগুলো নতুন নতুন কালেকশন এসেছে, অনেক সুন্দর। এগুলো হচ্ছে 1990 টাকা করে দাম ছিল। আর লং যে কোট, লেডিস কোট, এটা 3 বা 4000 টাকা দাম ছিল। আর এই শলগুলো প্রত্যেকটা ডিজাইনেই অনেক সুন্দর এবং কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর। আর হাতে ধরে দেখতেছিলাম অনেক সফট, বিশেষ করে এইটা কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যামেরাতে আসলে কতটুকু ভালো এসেছে জানি না, এই শলটাও বেশ ভালো লেগেছে। আর এই শলগুলোর দাম ছিল 1850 টাকা করে। বেডশিটগুলো একদম লাইট কালার, মানে চোখে শান্তি লাগে এরকম কালার। তো ডিজাইনগুলো প্রায় সব একই ছিল, তবে কালারের ভিন্নতা ছিল। এগুলো 2050 টাকা করে দাম ছিল। তো এই সাদা কালারটা বেশ ভালো লেগেছিল আমার কাছে। বাসায় এসেছি, কি কি কেনাকাটা করেছি এগুলো একটু শেয়ার করতেছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আছেন, তো যদি দেখা যায় যে কেনাকাটার যখন ভিডিওগুলো দেখেন, যদি সাথে সাথে একটু দাম বলে দেওয়া যায়, তাহলে দামটা জানার পর স্বাদ এবং সাধ্যের মধ্যে একটা ব্যালেন্স করে মনস্থির করা যায় যে আসলে জিনিসটা আমি কিনবো কিনা। সেজন্য আমি সবসময় কোনো কিছু কিনলে সাথে সাথে দামটাও বলার চেষ্টা করি। যেমন আমার একটা প্রিভিয়াস ভিডিও RFL বেস্ট বাই শপিং ভিডিওটাতে আমি সব কিছুর দাম বলেছি, তবে একজন সাধারণ দর্শক কমেন্ট করেছিলেন যে আমাদের সমস্যা, আমরা সব কিছু কেনার পর শেয়ার করি তবে দাম বলি না। উনি আসলে টেনে টেনে ভিডিওটি দেখেছেন হয়তোবা, সেজন্য দামগুলো জানে না। আর এই যে সাদা কুশি কাটার ছোট্ট ম্যাটটা, এটার দাম নিয়েছিল 109.52 টাকা প্লাস ভ্যাট ছিল। আর যে কুশন কাভারটা প্রথমে দেখিয়ে দিলাম, ওটা 285.71 টাকা প্লাস ভ্যাট ছিল। আর একটা এরকম টেবিল রানার কিনেছি, তবে এটা ঢাকায় যে আমার ডাইনিং টেবিল আছে সেটার জন্য। এখানে যেহেতু নাই, এখানে একটু লম্বা করে রেখে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর কালারটাও আমি ঢাকার বাসার আমার টেবিলের কালারের সঙ্গেই ম্যাচিং করে কিনেছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এটার দাম নিয়েছিল 509.52 টাকা প্লাস ভ্যাট। ইনফিনিটি থেকে এই মোজাটা কিনেছি, স্কিন কালার মোজা। আগে 150 টাকা করে, আগে 100 টাকা করে ছিল, এখন দেখলাম যে 150 টাকা করে। আর এদিকে হুমায়রার বাবা যে কাতুয়া, তারপর স্যান্ডো গেঞ্জি যেগুলো লাগে, ওগুলোও কিনেছে। এই কাঠের চামচটা একদম ব্যাগের তলানিতে পড়েছিল, পরে আবার দেখলাম, তো এটাও শেয়ার করে নিতেছি। এটা 100 টাকা নিয়েছে, কিউট একটা কাঠের চামচ। তো কুশি কাটার ম্যাটটা আপাতত এখানেই দিয়ে দিলাম। সেই সাথে কুশন কাভারটাও চেঞ্জ করে নিলাম। এই যে সোফাটা, এটার দাম জানতে চেয়েছিলেন, এটা আমি আসলে সিলেট থেকেই নিয়েছি, 8000 টাকা দাম নিয়েছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।